আব্রাহাম লিঙ্কন 12 ফেব্রুয়ারি 1809, 1 15 এপ্রিল 1865, 2 একজন মার্কিন রাজনীতিবিদ ও আইনজীবী ছিলেন। তিনি 1861 সাল থেকে 1865 সালে তার হত্যার আগ পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রের 16তম রাষ্ট্রপতি ছিলেন। নৈতিক, সাংস্কৃতিক, সাংবিধানিক এবং রাজনৈতিক সংকট তিনি আমেরিকাকে নেতৃত্ব দিয়েছিলেন। তিনি ইউনিয়ন সংরক্ষণ, দাসত্ব বিলোপ, ফেডারেল সরকারকে মজবুত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনীতিকে আধুনিকীকরণে সফল হন। লিঙ্কন কাঠের গুঁড়ি দিয়ে তৈরি একটি ঘরে দারিদ্র্যের মধ্যে জন্মগ্রহণ করেছিলেন এবং মূলত ইন্ডিয়ানার সীমান্তে বেড়ে ওঠেন। তিনি সুশিক্ষিত ছিলেন, যার পেছনে অনুপ্রেরণা দিয়েছেন ওনার বাবা মা। তিনি মূলত তার বাবার জন্যই পড়াশোনা চালিয়ে গেছেন শত দারিদ্রতার মধ্যে। তিনি তার বন্ধুদের পুরাতন বই সংগ্রহ করে পড়তেন এবং এভাবেই শিক্ষিত হয়েছেন। তিনি একজন আইনজীবী, ইলিনয় রাজ্যের বিধায়ক এবং ইলিনয় থেকে মার্কিন কংগ্রেস সদস্য হয়েছিলেন। 1849 সালে তিনি তার আইন অনুশীলনে ফিরে আসেন, তবে দাসত্বের জন্য অতিরিক্ত জমি খোলার জন্য কানসাস, নেব্রাস্কা আইনের দ্বারা উদ্বেগিত হন। তিনি 1854 সালে নতুন রিপাবলিকান পার্টির নেতা হয়ে রাজনীতিতে নতুনভাবে প্রবেশ করেন এবং স্টিফেন ডগলাসের বিরুদ্ধে 1858 সালের বিতর্কে তিনি জাতীয় দর্শকের কাছে পৌঁছেছিলেন। লিঙ্কন 1860 সালে রাষ্ট্রপতি নির্বাচনে লড়েছিলেন এবং উত্তরের জয়ের পথ সুদূর প্রসারিত করেছিলেন। দক্ষিণের দাসত্বের পক্ষের উপাদানগুলি তার সাফল্যের সাথে উত্তরের দাসত্ব অনুশীলনের অধিকার প্রত্যাখ্যান করে এবং দক্ষিণ রাজ্যগুলি ইউনিয়ন থেকে পৃথক হওয়া শুরু করে। এর স্বাধীনতা সুরক্ষার জন্য নতুন কনফেডারেট স্টেটস দক্ষিণের মার্কিন কেল্লা ফোর্ট সামিটের উপর গুলি চালিয়েছিল এবং লিঙ্কন এই বিদ্রোহ দমনে এবং ইউনিয়ন পুনরুদ্ধার করার জন্য বাহিনী গঠন করেছিল। মধ্যপন্থী রিপাবলিকানদের নেতা হিসাবে লিঙ্কনকে উভয় পক্ষের বন্ধু এবং বিরোধীদের সাথে এই বিতর্কিত দলগুলিকে নিয়ন্ত্রণে আনতে হয়েছিল। যুদ্ধ ডেমোক্র্যাটস তাদের মধ্যপন্থী শিবিরে প্রাক্তন বিরোধীদের একটি বিশাল দলকে সমাবেশ করেছিলেন, তবে তাদের বিরুদ্ধে সহজাত রিপাবলিকানরা পাল্টা লড়াই করেছিলেন, যারা দক্ষিণ শত্রুবাহিনীর কঠোর শাস্তি দাবি করেছিলেন। যুদ্ধবিরোধী ডেমোক্র্যাটরা, যাকে কপারোহেডস বলা হয়, তাকে তুচ্ছ করে এবং দুর্নীতিহীন কনফেডারেটপন্থী উপাদানগুলি তার হত্যার পরিকল্পনা করেছিল। লিঙ্কন তাদের পারস্পরিক শত্রুতা কাজে লাগিয়ে রাজনৈতিক পৃষ্ঠপোষকতার সাহায্যে তাদের বিতরণ করে এবং মার্কিন জনগণের কাছে আবেদন জানিয়ে দলগুলিকে পরিচালনা করেছিলেন। তার ঐতিহাসিক গেটিসবার্গের ভাষণের ফলে তিনি প্রজাতন্ত্রবাদ, সম অধিকার, স্বাধীনতা এবং গণতন্ত্রের প্রবক্তা হয়ে ওঠে। তিনি দক্ষিণের জেনারেলদের উপর নিষেধাজ্ঞা এবং নৌ অবরোধ দিয়ে সেখানকার বাণিজ্যে প্রভাব ফেলার মাধ্যমে যুদ্ধের কৌশলে আগিয়েছেন। তিনি হবিয়াস কর্পসকে সাময়িক বরখাস্ত করেছিলেন এবং তিনি ট্রেন্ড বিষয়কে অবজ্ঞা করে ব্রিটিশদের হস্তক্ষেপকে এড়িয়ে গেছেন। তিনি তার মুক্তি ঘোষণা এবং সেনাবাহিনী প্রাক্তন দাসদের রক্ষা এবং নিয়োগের আদেশ দিয়ে দাসত্বের অবসান ঘটিয়েছিলেন। তিনি সীমান্ত রাজ্যগুলিকে দাসত্ব নিষিদ্ধ করার জন্য উৎসাহিত করেছিলেন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধানের ত্রয়োদশ সংশোধনীর প্রচার করেছিলেন, যা দেশজুড়ে দাসত্বকে নিষিদ্ধ করেছিল। লিঙ্কন তার নিজের পুনরায় নির্বাচন প্রচার সফলভাবে পরিচালনা করেছিলেন। তিনি যুদ্ধ বিধ্বস্ত জাতিকে পুনর্মিলনের মাধ্যমে সুস্থ করার চেষ্টা করেছিলেন। অ্যাপোমাটক্সে যুদ্ধ শেষ হওয়ার কয়েক দিন পরে 1865 সালের 14 এপ্রিল লিঙ্কন তার স্ত্রী মেরির সাথে ফোর্ডের থিয়েটারে একটি নাটকে অংশ নিচ্ছিলেন, তখন চুক্তিবদ্ধ জন উইলক্স বুথ তাকে হত্যা করেছিলেন। তার বিবাহের পরে 4 পুত্র জন্ম হয়েছিল, তাদের মধ্যে 2 জন মারা যাওয়ায় তাদের ও মেরির উপর প্রচণ্ড মানসিক প্রভাব ফেলেছিল। লিঙ্কনকে মার্কিন যুক্তরাষ্ট্রের শহীদ নায়ক হিসেবে স্মরণ করা হয় এবং তিনি ধারাবাহিকভাবে আমেরিকান ইতিহাসের অন্যতম সেরা রাষ্ট্রপতি হিসেবে স্থান পান। আব্রাহাম লিঙ্কন একজন রুচিপূর্ণ ব্যক্তিত্বের অধিকারী ছিলেন, যার পরিচয় পাওয়া যায় তার একটি চিঠির দ্বারা, যেটি তিনি পাঠিয়েছিলেন তার পুত্রের শিক্ষকের কাছে। মাননীয় মহাশয়, আমার পুত্রকে জ্ঞানার্জনের জন্য আপনার কাছে প্রেরণ করলাম। তাকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলবেন, এটাই আপনার কাছে আমার বিশেষ দাবি। আমার পুত্রকে অবশ্যই শেখাবেন সব মানুষই ন্যায়পরায়ণ নয়, সব মানুষই সত্যনিষ্ঠ নয়। তাকে এও শেখাবেন প্রত্যেক বদমাইশের মাঝেও একজন বীর থাকতে পারে, প্রত্যেক স্বার্থপর রাজনীতিকের মাঝেও একজন নিঃস্বার্থ নেতা থাকে। তাকে শেখাবেন প্রত্যেক শত্রুর মাঝে একজন বন্ধু থাকে। আমি জানি এটা শিখতে তার সময় লাগবে, তবুও যদি পারেন তাকে শেখাবেন $5 কুড়িয়ে পাওয়ার চেয়ে একটি উপার্জিত ডলার অধিক মূল্যবান। তাকে শেখাবেন কিভাবে পরাজয়কে মেনে নিতে হয় এবং কিভাবে বিজয়োল্লাস উপভোগ করতে হয়। হিংসা থেকে দূরে থাকার শিক্ষাও তাকে দেবেন। যদি পারেন নীরব হাসির গোপন সৌন্দর্য তাকে শেখাবেন।
সে যেন আগভাগেই কথা বুঝতে শেখে, যারা পীড়নকারী তাদেরই সহজে কাবু করা যায়। বইয়ের মাঝে কি রহস্য লুকিয়ে আছে তাও তাকে বুঝতে শেখাবেন। আমার পুত্রকে শেখাবেন, বিদ্যালয়ে নকল করার চেয়ে অকৃতকার্য হওয়া অনেক বেশি সম্মানজনক। নিজের ওপর তার যেন সুমহান আস্থা থাকে, এমনকি সবাই যদি সেটাকে ভুলও মনে করে। তাকে শেখাবেন ভদ্রলোকের প্রতি ভদ্র আচরণ করতে, কঠোরদের প্রতি কঠোর হতে। আমার পুত্র যেন এই শক্তি পায় হুজুগে মাতাল জনতার পদাঙ্ক অনুসরণ না করার। সে যেন সবার কথা শুনে এবং তার সত্যের পর্দায় থেকে যেন ভালোটাই শুধু গ্রহণ করে, এই শিক্ষাও তাকে দেবেন। সে যেন শেখে দুঃখের মাঝে কিভাবে হাসতে হয়, আবার কান্নার মাঝে যে লজ্জা নেই, কথা তাকে বুঝতে শেখাবেন। যারা নির্দয়, নির্মম, তাদের সে যেন ঘৃণা করতে শেখে আর অতিরিক্ত আরাম আয়েশ থেকে সাবধান থাকে। আমার পুত্রের প্রতি সদয় আচরণ করবেন, কিন্তু সোহাগ করবেন না, কেননা আগুনে পুড়েই ইস্পাত খাঁটি হয়। আমার সন্তানের যেন অধৈর্য হওয়ার সাহস না থাকে, থাকে যেন তার সাহসী হওয়ার ধৈর্য। তাকে এ শিক্ষাও দেবেন নিজের প্রতি তার যেন সুমহান আস্থা থাকে, আর তখনই তার সুমহান আস্থা থাকবে মানবজাতির প্রতি। সশ্রদ্ধ সালাম, আব্রাহাম লিঙ্কন। বাল্যকাল। আব্রাহাম লিঙ্কন 12ই ফেব্রুয়ারি 1809 সালে কেন্টাকি এর হরডজনভিলের কাছে সিঙ্ক স্প্রিং ফার্মের একটি কাঠের গুঁড়ি দিয়ে তৈরি ঘরে টমাস লিঙ্কন এবং ন্যান্সি হ্যাঙ্কস লিঙ্কনের দ্বিতীয় সন্তান হিসেবে জন্মগ্রহণ করে। তিনি ছিলেন নামফোকের হিংহাম থেকে চলে আসা এক ইংরেজ স্যামুয়েল লিঙ্কের বংশধর। 1638 সালে হিংহাম, ম্যাসাচুসেটসের নাম হিসেবে পরিবারটি তখন নিউ জার্সি, পেনসিলভেনিয়া এবং ভার্জিনিয়ার মধ্য দিয়ে পশ্চিম দিকে চলে গিয়েছিল। লিঙ্কনের পিতামহ, দাদার দাদি, তার নাম ক্যাপ্টেন আব্রাহাম লিঙ্কন এবং স্ত্রী বাথসেবা, পরিবারটিকে ভার্জিনিয়া থেকে কেন্টাকি জেফারসন কাউন্টিতে নিয়ে এসেছিলেন। ক্যাপ্টেন 1786 সালে একটি ভারতীয় অভিযানে নিহত হন। 8 বছর বয়সী আব্রাহামের বাবা টমাস সহ তার সন্তানরা আক্রমণটি প্রত্যক্ষ করেছিলেন। 1830-এর দশকের গোড়ার দিকে পরিবারটি কেন্টাকি এর হার্ডিন কাউন্টিতে স্থায়ী হওয়ার আগে টমাস কেন্টাকি এবং টেনেসিতে একটি বেমানান চাকরি করেছিলেন। লিঙ্কের মা ন্যান্সির বংশ এখনও অস্পষ্ট, তবে এটি বহুলভাবে ধারণা করা হয় যে তিনি লুসি হ্যাঙ্কসের মেয়ে। টমাস এবং ন্যান্সি ওয়াশিংটন কাউন্টিতে 12ই জুন 1866 সালে বিয়ে করেছিলেন এবং কেন্টাকি এলিজাবেথ টাউনে চলে আসেন। তাদের 3টি সন্তান ছিল, সারা, ইব্রাহিম এবং থমাস। একটি শিশু মারা গিয়েছিলেন। টমাস লিঙ্কন আদালতের বিবাদে তার 200 একর 81 হেক্টর বাদে সমস্ত জমি হারানোর আগে কেন্টাকিতে খামার কিনেছেন বা লিজ নিয়েছিলেন। 1816 সালে পরিবার ইন্ডিয়ানা স্থানান্তরিত করে, যেখানে ভূমির জরিপ এবং শিরোনামগুলি আরও নির্ভরযোগ্য ছিল। ইন্ডিয়ানা একটি মুক্ত, দাসত্বহীন অঞ্চল ছিল এবং তারা পেরি কাউন্টি, ইন্ডিয়ানা হারিকেন টাউনশিপে একটি অবিচ্ছিন্ন বনে বসতি স্থাপন করেছিল। 1860 সালে লিঙ্কন উল্লেখ করেছিলেন যে এই পরিবারটির ইন্ডিয়ানায় আসার পেছনে আংশিকভাবে দাসত্ব ছিল কারণ, তবে মূলত ভূমির মালিকানার অসুবিধার কারণেই তারা এখানে এসেছিল। লিঙ্কন ইন্ডিয়ানার স্পেন্সার কাউন্টিতে বড় হয়েছে, হেমন্ড ফার্মের সাইট কেন্টাকি এবং ইন্ডিয়ানার। টমাস একজন কৃষক, মন্ত্রিপরিষদ এবং ছুতার কাজ করেছিলেন। বিভিন্ন সময়ে তিনি খামার, পশুপাল এবং নগরীর প্রচুর মালিক ছিলেন, কর আদায় করতেন, জুরিতে বসতেন, সম্পদের মূল্যায়ন করতেন এবং কাউন্টি টহল পরিবেশন করতেন। টমাস এবং ন্যান্সি পৃথক ব্যাপটিস্ট গির্জার সদস্য ছিলেন, যারা মদ, নাচ এবং দাসত্ব নিষিদ্ধ করেছিল। আর্থিক চ্যালেঞ্জগুলি অতিক্রম করে 1827 সালে টমাস ইন্ডিয়ানাতে 80 একর 32 হেক্টর এর স্পষ্ট মালিকানা অর্জন করেছিল। এটি এমন একটি অঞ্চল যেখানে ছোট পায়রা ক্রিক সম্প্রদায় গড়ে ওঠে। মায়ের মৃত্যু। 1818 সালের অক্টোবরে লিঙ্কন দুধের অসুস্থতায় আক্রান্ত হন এবং 11 বছর বয়সী সারাকে তার বাবা এবং 9 বছর বয়সী আব্রাহাম এবং ন্যান্সিকে সহ একটি বাড়ির দায়িত্বে রেখেছিলেন 19 বছর বয়সী তার এক এতিম চাচাতো ভাই ডেনিস হ্যাঙ্কসকে। 20 জানুয়ারি 1828 লিঙ্কনকে মর্মাহত করে একটি পুত্র সন্তানের জন্ম দেওয়ার সময় মারা ন্যান্সি। 18 ডিসেম্বর 1819 টমাস তার নিজের 3টি সন্তান নিয়ে কেন্টাকির এলিজাবেথ টাউনের বিধবা সারা বুশ জনস্টনকে বিবাহ করেছিলেন। আব্রাহাম তার সৎ মায়ের সাথে ঘনিষ্ঠ হয়েছিলেন এবং তাকে মা বলে অভিহিত করেছেন। লিঙ্কন খামার জীবনের কঠোর শ্রমকে অপছন্দ করত। তার পরিবার তার পড়া, লিখন, রচনা, কবিতার রচনা ইত্যাদি লেখার জন্য তাকে অলস বলেছিল। তার সৎ মাতা স্বীকার করেছেন যে তিনি শারীরিক শ্রম উপভোগ করেননি, তবে পড়তে পছন্দ করেছিলেন। শিক্ষা। লিঙ্কন বেশিরভাগ শিক্ষিত ছিলেন, মোটামুটি 12 মাসেরও কম সময়ের যাত্রী শিক্ষকদের কাছ থেকে কিছু স্কুল পড়েছিলেন।
তিনি আগ্রহী পাঠক হিসেবে অবিচল ছিলেন এবং শিক্ষায় আজীবন আগ্রহ বজায় রেখেছিলেন। পরিবার, প্রতিবেশী এবং সহপাঠীরা স্মরণ করিয়ে দিয়েছিলেন যে তার পাঠে কিং জেমস বাইবেল, আইসপসের উপকথা, জন বুনিয়ানের দ্য পিলগ্রিমের অগ্রগতি, ড্যানিয়েল ডিফোর রবিনসন ক্রুশো এবং বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিনের আত্মজীবনী অন্তর্ভুক্ত ছিল। কৈশোর বয়সে লিঙ্কন কাজকর্মের জন্য দায়িত্ব নিয়েছিলেন এবং প্রথাগতভাবে তার বাবা 21 বছর বয়সে বাড়ির বাইরে কাজ থেকে সমস্ত উপার্জন দিয়েছিলেন। লিঙ্কন লম্বা, শক্তিশালী এবং ক্রীড়াবিদ ছিল এবং কুড়াল ব্যবহারে পারদর্শী হয়েছিল। ক্লেয়ার গ্রোভ বয়েজ নামে পরিচিত রাফিয়ানদের খ্যাতিমান নেতার সাথে একটি কুস্তি ম্যাচ জয়ের পরে তিনি শক্তি এবং সাহসের জন্য খ্যাতি অর্জন করেছিলেন। 1830 সালের মার্চ মাসে দুধের আরও অসুস্থতার প্রাদুর্ভাবের আশঙ্কায় আব্রাহাম সহ বর্ধিত লিঙ্কন পরিবারের বেশ কয়েকজন সদস্য পশ্চিমের ইলিনয়ে একটি মুক্ত রাষ্ট্রের দিকে চলে গেলেন এবং ম্যাকন কাউন্টিতে বসতি স্থাপন করলেন। তখন তিনি থমাস থেকে ক্রমান্বয়ে দূরে সরে যান, তার পিতার পড়াশোনার অভাবে কিছু অংশ। 1831 সালে থমাস এবং অন্যান্য পরিবার ইলিনয়ের কোলস কাউন্টিতে একটি নতুন বাসস্থানে যাওয়ার প্রস্তুতি নেওয়ার সাথে সাথে আব্রাহাম নিজেই আক্রমণাত্মক হয়ে উঠলেন। তিনি 6 বছরের জন্য ইলিনয়ের নিউ স্যালামে নিজের বাড়ি তৈরি করেছিলেন। লিঙ্কন এবং কিছু বন্ধু ফ্ল্যাটবোটের মাধ্যমে লুইজিয়ানার নিউ অর্লিন্সে পণ্য নিয়ে যান, যেখানে তাকে প্রথমে দাসত্বের মুখোমুখি হতে হয়েছিল। বিবাহ এবং সন্তান। লিঙ্কনের প্রথম রোমান্টিক আগ্রহ ছিল আনোর রুটলেজ, যখন তিনি নিউ স্যালামে চলে আসার সময় তার সাথে দেখা করেছিলেন। 1835-এর মধ্যে তারা একটি সম্পর্কের সাথে জড়িত ছিল, তবে আনুষ্ঠানিকভাবে জড়িত ছিল না। 1835 সালের 25 আগস্ট টাইফয়েড জ্বরে তিনি মারা যান। 1830-এর দশকের গোড়ার দিকে তিনি কেন্টাকি থেকে মেরি ওভেনের সাথে দেখা করেছিলেন। 1836 সালের শেষ দিকে লিঙ্কন ওভেন্সের সাথে একটি ম্যাচে রাজি হন যদি তিনি নিউ স্যালামে ফিরে যান। ওভেন্স নভেম্বর মাসে এসেছিলেন এবং তিনি কিছু সময়ের জন্য তাকে দরবার করলেন, তবে তাদের দুজনেরই দ্বিতীয় চিন্তা ছিল। 18 আগস্ট তিনি ওস্টে একটি চিঠি লিখেছিলেন যে তিনি যদি সম্পর্কের অবসান ঘটাতে চান তবে তিনি তাকে দোষ দেবেন না, কিন্তু ওভেন্স কখনো জবাব দেননি। 1839 সালে লিঙ্কন ইলিনয়ের স্প্রিংফিল্ডে মেরি টডের সাথে দেখা করেছিলেন এবং পরের বছর তারা বাগদান করেন। তিনি কেন্টাকি লেক্সিংটনের ধনী আইনজীবী এবং ব্যবসায়ী রবার্ট স্মিথ টডের কন্যা ছিলেন। লিঙ্কনের অনুরোধে 1841 সালের 1 জানুয়ারির জন্য একটি বিয়ের সেট বাতিল করা হয়েছিল, কিন্তু তারা পুনরায় মিলিত হয়ে মেরেমির বোনের স্প্রিংফিল্ড ম্যানশনে 4 নভেম্বর 1842 সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। উদ্বিগ্নভাবে বিবাহের জন্য প্রস্তুতি নেওয়ার সময় তাকে জিজ্ঞাসা করা হয়েছিল তিনি কোথায় যাচ্ছেন এবং জবাব দিলেন, আমি মনে করি জাহান্নামে। 1844 সালে এই দম্পতি তার আইন অফিসের কাছে স্প্রিংফিল্ডে একটি বাড়ি কিনেছিলেন। মেরি একজন ভাড়াটে চাকরের সাহায্যে ঘর রেখেছিলেন। লিঙ্কন ছিলেন এক স্নেহযুক্ত স্বামী এবং 4 ছেলের বাবা, যদিও তার কাজ নিয়মিতভাবে তাকে বাড়ি থেকে দূরে রাখে। সবার বড় ছেলে রবার্ট টড লিঙ্কন 1843 সালে জন্মগ্রহণ করেছিলেন এবং একমাত্র তিনিই পরিপক্কতা পেয়েছিলেন। এডওয়ার্ড বাকের লিঙ্কন, এডি, 1846 সালে জন্মগ্রহণ করেছিলেন, ফেব্রুয়ারির 1, 1850 সালে সম্ভবত যক্ষ্মায় মারা যান। লিঙ্কনের তৃতীয় পুত্র উইলি লিঙ্কন 21 ডিসেম্বর 1850 সালে জন্মগ্রহণ করেছিলেন এবং হোয়াইট হাউজে জ্বরে আক্রান্ত হয়ে মারা যান 20 ফেব্রুয়ারি 1862। কনিষ্ঠতম টমাস ট্যাড লিঙ্কন, জন্ম 4 এপ্রিল 1853, কিন্তু তিনিও 18 জুলাই 18711 সালে হার্টের ব্যর্থতায় মারা যান। লিঙ্কন শিশুদের লক্ষণীয়ভাবে পছন্দ ছিল এবং লিঙ্কনগুলি তাদের নিজের সাথে কঠোর বলে বিবেচিত হতো না। আসলে লিঙ্কনের আইনসঙ্গী উইলিয়াম এইচ হারেন্টন বিরক্ত হয়ে উঠে যখন লিঙ্কন তার সন্তানদের আইন অফিসে নিয়ে আসে। তাদের বাবা দেখে মনে হয়েছিল বাচ্চাদের আচরণ লক্ষ্য করার জন্য প্রায়শই তিনি তার কাজে খুব মগ্ন হয়েছিলেন। হারেন্টন বলেছিলেন, আমি অনেক সময় অনুভব করেছি যে আমি তাদের ছোট্ট খাকে মুড়াতে চাইছিলাম এবং লিঙ্কনের প্রতি শ্রদ্ধার বাইরে আমি মুখ বন্ধ রেখেছিলাম। লিঙ্কন তার বাচ্চারা কি করছে বা কি করেছে তা খেয়াল করেননি। তাদের ছেলে এডি এবং উইলির মৃত্যুর ফলে তাদের বাবা মা উভয়েরই গভীর প্রভাব পড়েছিল। লিঙ্কন বেদনাদায়ক রোগে ভুগছিলেন, এমন একটি পরিস্থিতি যা এখন ক্লিনিক্যাল ডিপ্রেশন বলে মনে করা হচ্ছে। জীবনের পরবর্তী সময়ে মেরি তার স্বামী এবং পুত্রদের হারানোর চাপের সাথে লড়াই করেছিলেন এবং রবার্ট 1875 সালে তাকে কিছু সময়ের জন্য আশ্রয় দেওয়ার জন্য প্রতিশ্রুতি দিয়েছিলেন। প্রাথমিক পেশা ব্ল্যাক হক যুদ্ধে আব্রাহাম লিঙ্কন এবং আব্রাহাম লিঙ্কনের প্রথম জীবন এবং ক্যারিয়ার।
1832 সালে লিঙ্কন তার অংশীদার ডেন্টন অফুটের সাথে নিউ স্লেমে একটি সাধারণ দোকান কেনার সাথে যোগ দিয়েছিলেন। যদিও প্রকল্পটি লাভজনক ছিল, ব্যবসায়ের লড়াই হয়েছে এবং লিঙ্কন অবশেষে তার শেয়ার বিক্রি করে। সে মার্চ তিনি ইলিনয় জেনারেল অ্যাসেম্বলির হয়ে দলে দলে রাজনীতিতে প্রবেশ করেছিলেন এবং সানগমন নদীর তীরে নেভিগেশনাল উন্নয়নের পক্ষে ছিলেন। তিনি জনসভা হিসাবে জনসমাগম করতে পারেন, তবে তার প্রয়োজনীয় আনুষ্ঠানিক শিক্ষা, শক্তিশালী বন্ধুবান্ধব এবং অর্থের অভাব ছিল এবং অবশেষে নির্বাচন হেরে গেলেন। লিঙ্কন সংক্ষিপ্তভাবে ব্ল্যাক হক যুদ্ধের সময় ইলিনয় মিলিশিয়া অধিনায়কের দায়িত্ব পালন করার জন্য তার প্রচারকে বাধাগ্রস্ত করেছিলেন। ফিরে আসার পরে তার প্রথম প্রচারের ভাষণে তিনি জনতার ভিড়ে আক্রমণ লক্ষ্য করেছিলেন এবং আক্রমণকারীকে তার ঘাড় এবং ট্রাউজারের সিট ধরে ধরে ফেলেছিলেন এবং তাকে ছুঁড়ে মারেন। লিঙ্কন 13 জন প্রার্থীর মধ্যে অষ্টম স্থানে রয়েছেন, শেষ 4টি নির্বাচিত হয়েছিলেন, যদিও তিনি নিউ সালাম প্রান্তে 300 ভোটের মধ্যে 277 ভোট পেয়েছিলেন। লিঙ্কন নিউ সালেমের পোস্টমাস্টার এবং পরবর্তীকালে কাউন্টি সার্ভেয়ার হিসাবে দায়িত্ব পালন করেছিলেন, তবে তার উচ্চারিত পড়া চালিয়ে যাওয়া অব্যাহত রেখেছিলেন এবং আইনজীবী হওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। তিনি নিজেকে ব্ল্যাকস্টোনের ভাষ্য দিয়ে আইনটি শিখিয়েছিলেন, পরে চেষ্টা করার পরে বলেছিলেন, আমি কারোর সাথেই পড়াশোনা করেছি না। ইলিনয় রাজ্য আইনসভা 1834-1842। 1834 সালে লিঙ্কনের দ্বিতীয় রাজ্যসভার প্রচার শুরু হয়। এই সময় সাফল্য ছিল একজন শক্তিশালী হুইগ প্রতিপক্ষের বিরুদ্ধে। তারপরে সানগামন কাউন্টির জন্য ইলিনয় হাউস অফ রিপ্রেজেন্টেটিভসে তার 4টি পদ অনুসরণ করেছিলেন। তিনি ইলিনয় এবং মিশিগান খাল নির্মাণে খ্যাতি অর্জন করেছিলেন এবং পরে একজন খাল কমিশনার ছিলেন। তিনি প্রভাবশালী শ্বেতাঙ্গদের ছাড়াও সমস্ত সাদা পুরুষের কাছে ভোটাধিকার প্রসারিত করার পক্ষে ভোট দিয়েছিলেন, তবে দাসত্ব ও বিলোপ উভয়ের বিরোধিতা করে একটি মুক্ত মাটি অবস্থান গ্রহণ করেছিলেন। 1837 সালে তিনি ঘোষণা করেছিলেন, দাসত্ব প্রতিষ্ঠার ভিত্তি অন্যায় ও খারাপ উভয় নীতিতেই প্রতিষ্ঠা হয়েছে, তবে বিলোপ মতবাদের প্রচার তার কুফলকে প্রশমিত করার পরিবর্তে বৃদ্ধি পাবে। তিনি আমেরিকান উপনিবেশকরণ সোসাইটির পক্ষে হেনরি ক্লেয়ের সমর্থনের প্রতিধ্বনিত করেন, যা লাইবেরিয়ায় মুক্ত দাসদের বন্দোবস্তের সাথে মিলিত করে বিলুপ্তির কর্মসূচির পক্ষে ছিলেন। 1836 সালে ইলিনয় বারে ভর্তি হয়ে তিনি স্প্রিংফিল্ডে চলে আসেন এবং মেরি টডের মামাতো ভাই জন টি স্টুয়ার্টের অধীনে আইন অনুশীলন শুরু করেন। লিঙ্কন ক্রস পরীক্ষাগুলি এবং সমাপনী যুক্তি চলাকালীন এক শক্তিশালী বিচার যোদ্ধা হিসেবে আত্মপ্রকাশ করেছিল। তিনি স্টিফেন টি লোগানের সাথে বেশ কয়েক বছর অংশীদার ছিলেন এবং 1844 সালে উইলিয়াম হারেন্ডনের সাথে অনুশীলনকারী যুবক এর সাথে অনুশীলন শুরু করেছিলেন। মার্কিন লোকসভা 1847-1849। তার কথা অনুসারে লিঙ্কন 1861 সালে বন্ধুদের কাছে একটি পুরানো লাইন হুইগ হেনরি ক্লেয়ের শিষ্য হিসেবে পরিচয় দিয়েছিলেন। তাদের দল ব্যাংকিংয়ের ক্ষেত্রে অর্থনৈতিক আধুনিকীকরণ, রেলপথ এবং নগরায়নের সহ অভ্যন্তরীণ উন্নয়নের জন্য অর্থ শুল্ক দেওয়ার জন্য শুল্কের পক্ষপাতী ছিলেন। 1843 সালে লিঙ্কন মার্কিন যুক্তরাষ্ট্রের লোকসভায় ইলিনয়ের 7ম জেলা আসনের জন্য হুইগের মনোনয়ন চেয়েছিলেন। তিনি জন জে হার্ডিনের কাছে পরাজিত হয়েছিলেন, যদিও তিনি হার্ডিনকে এক মেয়াদে সীমাবদ্ধ রেখে দলের সাথে বিজয়ী ছিলেন। লিঙ্কন 1846 সালে কেবল মনোনয়ন পাওয়ার কৌশলটি ধরে রাখেননি, তার সাথে সাথে নির্বাচনেও জিতেছিলেন। তিনি ইলিনয়ের প্রতিনিধি দলের একমাত্র হুইগ ছিলেন, যিনি প্রায় সকল ভোটে অংশ নিয়েছিলেন এবং বক্তৃতা দিয়েছিলেন যা দলটির লাইনে শীর্ষে ছিল। তাকে পোস্ট অফিস এবং পোস্ট রোড কমিটি এবং যুদ্ধ বিভাগের ব্যয় সম্পর্কিত কমিটিতে দায়িত্ব দেওয়া হয়েছিল। লিঙ্কন জোশুয়া আর বিডিংসের সাথে কলম্বিয়া জেলাতে দাসত্ব বিলুপ্ত করার বিল নিয়ে মালিকদের ক্ষতিপূরণ, পলাতক দাসদের ধরার জন্য কার্যকরকরণ এবং এই বিষয়ে একটি জনপ্রিয় ভোটের সাথে একত্রিত হয়েছিল। হুইগ সমর্থন বন্ধ হয়ে গেলে তিনি বিলটি ফেলে দেন। রাজনৈতিক জীবন, বৈদেশিক ও সামরিক নীতি সম্পর্কে লিঙ্কন মেক্সিকান আমেরিকান যুদ্ধের বিরুদ্ধে বক্তব্য রেখেছিলেন। মেক্সিকো থেকে জেতা যে কোনো মার্কিন ভূখণ্ডে দাসত্ব নিষিদ্ধ করার একটি ব্যর্থ প্রস্তাবে তিনি উইলমট প্রভিসোর সমর্থন করেছিলেন। লিঙ্কন তার স্পট রেজলিউশনস খসড়া করে এবং প্রবর্তনের মাধ্যমে পোকের বিরোধিতা জোর দিয়েছিলেন। মেক্সিকো দ্বারা বিতর্কিত অঞ্চলে আমেরিকান সৈন্যদের মেক্সিকান হত্যার মধ্য দিয়ে যুদ্ধ শুরু করেছিল এবং পোক জোর দিয়ে বলেছিলেন যে মেক্সিকান সেনারা আমাদের ভূখণ্ডে আক্রমণ করেছিল এবং আমাদের মাটিতে সহকর্মীদের রক্তপাত করেছে। লিঙ্কন 1846 সালে হাউজে কেবলমাত্র একটি মেয়াদ পরিবেশন করার প্রতিশ্রুতি দিয়েছিলেন।
জিতলে রাষ্ট্রপতি পদে বিজয়ী হওয়ার সম্ভাবনা কম তা বুঝতে পেরে তিনি 1884 সালের রাষ্ট্রপতি নির্বাচনে হুইগ মনোনয়নের জন্য জেনারেল জ্যাচারি টেলরকে সমর্থন করেছিলেন। টেলর জিতেছিলেন এবং লিঙ্কন জেনারেল ল্যান্ড অফিসের কমিশনার নিযুক্ত হওয়ার বৃথা আশা করেছিলেন। প্রশাসন তাকে ওরেগন টেরিটরির সেক্রেটারি বা গভর্নরকে সান্ত্বনা হিসেবে নিয়োগের প্রস্তাব দিয়েছিল। এই দূরবর্তী অঞ্চলটি একটি গণতান্ত্রিক দুর্গ ছিল এবং পদ গ্রহণের ফলে ইলিনয়ে তার আইনি এবং রাজনৈতিক ক্যারিয়ার ব্যাহত হতে পারে, তাই তিনি তার আইন চর্চাকে প্রত্যাখ্যান ও পুনরায় চালু করেছিলেন। হুইগ পার্টির নেতা হিসেবে তিনি 8 বছর রাষ্ট্রের নীতি নির্ধারণের কাজ করেন এবং পুনরায় তার আইনি কাজে ফিরে যাবার পূর্বে 2 বছর কংগ্রেসে কাজ করেন। ডেমোক্র্যাটিকরা যখন প্রেরি ল্যান্ডে দাসপ্রথার চালু করে লিঙ্কন রাগান্বিত হয়ে পুনরায় 1854 সালে রাজনীতিতে প্রবেশ করেন। নিউ রিপাবলিকান পার্টির নেতা হয়ে ওঠেন। তিনি জাতীয়ভাবে নজর কাড়তে সক্ষম হন 1858 সালে ডেমোক্র্যাট নেতা স্টিফেন এ. ডগলাসের সাথে বীরত্বকে জড়িয়ে। সেবার তিনি হেরে যান। পরে পশ্চিম থেকে প্রার্থিতা নিয়ে 1860 সালে প্রেসিডেন্ট প্রার্থিতা নেন। উত্তরকে হারিয়ে তিনি নির্বাচিত হন। তিনি জিতে যাবার ফলে দক্ষিণের দাসপ্রথার পক্ষ শক্তি বুঝতে পারে যে উত্তরাঞ্চল দক্ষিণের সাংবিধানিক অধিকারকে অস্বীকার করছে, যাতে দাসপ্রথা চলতে থাকে। তারা ইউনিয়ন থেকে বিচ্ছিন্ন হবার প্রক্রিয়া শুরু করে যাতে একটি স্বাধীন দেশ গড়তে পারে। ন্যাশনালিজম উত্তরের ক্ষমতাবান শক্তি এবং এটি এই বিচ্ছিন্নতাকে মেনে নেয়নি এবং স্বাধীনতা বজায় রাখতে নবগঠিত কনফেডারেট স্টেটস অব আমেরিকা দক্ষিণের ফোর্ট সুমটারে আক্রমণ চালায়। লিঙ্কন স্বেচ্ছাসেবী এবং মিলিশিয়া গঠন করে এবং ইউনিয়ন ধরে রাখতে বিদ্রোহীদের দমন করতে আহ্বান জানায়। প্রিলি আইনজীবী। তার স্প্রিংফিল্ড অনুশীলনে লিঙ্কন প্রিলি আইনজীবীর কাজে আসতে পারে এমন ধরনের ব্যবসা পরিচালনা করেছিলেন। বছরে 2 বার তিনি মধ্য কাউন্টি কোর্টের কাউন্টি আসনে টানা 10 সপ্তাহ উপস্থিত ছিলেন। এটি 16 বছর ধরে অব্যাহত ছিল। লিঙ্কন দেশের পশ্চিমাঞ্চলের সম্প্রসারণের মাঝামাঝি সময়ে ট্রান্সপোর্টের কেসগুলি পরিচালনা করেছিল, বিশেষত অনেকগুলি নতুন রেলপথ সেতুর নিচে নদী বার্জ দ্বন্দ্ব রয়েছে এমন কেস। রিভারবোটের মানুষ হিসাবে লিঙ্কন প্রথমে সেই সমস্ত আগ্রহের পক্ষে ছিলেন, তবে শেষ পর্যন্ত যে কেউ তাকে ভাড়া দিয়েছিল তার প্রতিনিধিত্ব করেছিল। পরে তিনি একটি ব্রিজ সংঘর্ষের পরে ডুবে যাওয়া খালের নৌকা জড়িত একটি ল্যান্ডমার্ক মামলায় একটি নদী নৌকা সংস্থার বিরুদ্ধে একটি সেতু সংস্থার প্রতিনিধিত্ব করেছিলেন। 1849 সালে তিনি অগভীর জলের নৌকো চলাচলের জন্য ফ্লোটেশন ডিভাইসের পেটেন্ট পান। ধারণাটি কখনো বাণিজ্যিকীকরণ হয়নি, তবে এটি লিঙ্কনকে একমাত্র রাষ্ট্রপতি হিসাবে প্রতীয়মান করেছিল। লিঙ্কন 175 মামলায় ইলিনয় সুপ্রিম কোর্টে হাজির হন। তিনি 51টি মামলায় একমাত্র পরামর্শদাতা ছিলেন, যার মধ্যে 31টি তার পক্ষে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। 1853 থেকে 1860 সাল পর্যন্ত তার বৃহত্তম ক্লায়েন্টগুলির মধ্যে একটি ছিল ইলিনয় সেন্ট্রাল রেলপথ। তার আইনি খ্যাতি আন্তরিক ডাকনামকে ছড়িয়ে পড়ে। জিন্স প্রেস্টন মেচেকারের হত্যার বিচারে থাকা উইলিয়াম ডাফ আর্মস্ট্রংকে রক্ষা করে লিঙ্কন 1858 সালের ফৌজদারি মামলায় যুক্তি উপস্থাপন করেছিলেন। এই মামলা লিঙ্কন একজন প্রত্যক্ষদর্শীর বিশ্বাসযোগ্যতা চ্যালেঞ্জ করার জন্য বিচারক নোটিশ দ্বারা প্রতিষ্ঠা একটি সত্য ব্যবহারের জন্য বিখ্যাত হয়েছিলেন। একজন বিরোধী সাক্ষী চাঁদের আলোতে অপরাধ দেখে সাক্ষ্য দেওয়ার পরে লিঙ্কন একটি কৃষকের আলমানাক তৈরি করেছিলেন, যা দেখায় যে চাঁদটি একটি নিম্ন কোণে ছিল, যা দৃশ্যমানতা হ্রাস করে। এর ফলে আর্মস্ট্রং খালাস পেয়েছিলেন। তার রাষ্ট্রপতি প্রচারে নেতৃত্ব দেওয়ার পরে লিঙ্কন 1859 খুনের মামলায় তার প্রোফাইলকে উন্নীত করেছিলেন এবং তৃতীয় চাচাতো ভাই সিমন কুইন পেচি হ্যারিসনের প্রতিরক্ষা দিয়ে হ্যারিসন লিঙ্কনের রাজনৈতিক প্রতিপক্ষ রেভা পিটার কার্টরাইটের নাতিও ছিলেন। গ্রিক ক্রাফটনের হত্যার অভিযোগে হ্যারিসনের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছিল, তিনি তার ক্ষতটি মরে যাওয়ার সাথে সাথে কার্টরাইটের কাছে স্বীকার করেছিলেন যে তিনি হ্যারিসনকে উস্কে দিয়েছিলেন। লিঙ্কন রাগান্বিত হয়ে বিচারকের এই অনিগ্রহণযোগ্য শুনানির স্বীকারোক্তি সম্পর্কে কার্টরাইটের সাক্ষ্যকে বাদ দেওয়ার প্রাথমিক সিদ্ধান্তের প্রতিবাদ করেছিলেন। লিঙ্কন যুক্তি দিয়েছিলেন যে সাক্ষ্যটিতে একটি মরণ ঘোষণার সাথে জড়িত ছিল এবং শ্রবণশক্তির বিধি অনুসারে নয়। প্রত্যাশার মতো লিঙ্কনকে আদালত অবমাননা করার পরিবর্তে বিচারক, একজন ডেমোক্র্যাট, তার রায়কে উল্টে দেন এবং সাক্ষ্য প্রমাণকে স্বীকৃতি দেন, ফলে হ্যারিসনের খালাস হয়। দাসপ্রথা বিলোপ। 1863 সালের 1 জানুয়ারি তিনি আইনত দাসপ্রথা বিলুপ্ত করেন। কিন্তু দক্ষিণ আমেরিকানরা তা মেনে নিতে পারেনি। তারা বিভক্ত হয়ে আলাদা রাষ্ট্র গঠন করে আমেরিকাকে বিভক্ত করে। পরবর্তীতে এই অভ্যন্তরীণ বিরোধ গৃহযুদ্ধের সূচনা করে। 1-3 জুলাই তারিখে যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ার গেটিসবার্গে এই গৃহযুদ্ধে প্রায় 8,000 মানুষ নিহত হয়।
19 নভেম্বর 1863 সালে এক স্মরণসভায় আব্রাহাম একটি সংক্ষিপ্ত ও দুনিয়া কাঁপানো ভাষণ দেন। মাত্র 2 মিনিটে 272 শব্দের এই বিখ্যাত ভাষণটি গেটিসবার্গ স্পিচ। এটি পৃথিবীর ইতিহাসে অন্যতম শ্রেষ্ঠ ভাষণ। এই ভাষণের সবচেয়ে লক্ষণীয় দিক হল মাত্র একটি বাক্যে গণতন্ত্রের নিখুঁত সংজ্ঞা দিয়েছেন লিঙ্কন। তার ভাষ্যমতে, গণতন্ত্র হল জনগণের সরকার, জনগণের দ্বারা সরকার, জনগণের জন্য সরকার।